কালো কাভারে ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। তবে যে কালোটা আপনি দেখছেন এই কালোই কিন্তু শেষ কালো নয়, এর চেয়েও আরও বড় কালো রয়েছে কাভারের নিচে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার উইকেট, যে কালো পিচ নিয়ে খুব কথা হচ্ছে, যে কালো পিচ এই মুহূর্তে টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি, টক অফ দ্য ওয়ার্ল্ড। টক অফ দ্য ওয়ার্ল্ড এজন্যই বলছি, বাংলাদেশের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এই উইকেট নিয়ে উইজডেনও কিন্তু একটা লেখা ছাপিয়েছে, যেখানে তারা বলছে এমন কালো উইকেট তার কখনোই দেখেনি। যে কথাটা বলেছিল ড্যারেন সামি প্রথম ওয়ানডের আগের দিন। কেমন হচ্ছে দ্বিতীয় ওয়ানডের উইকেট? দ্বিতীয় ওয়ানডেতে কি একই উইকেটে খেলবে বাংলাদেশ? এখন পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যে ইনফরমেশন পাওয়া গেছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, আগের মতোই থাকছে উইকেট। উইকেটের রং চরিত্র কোনোটাই বদলাচ্ছে না। যেহেতু উইকেটের রং চরিত্র কোনোটাই বদলাচ্ছে না, সেই হিসেবে কি বাংলাদেশের একাদশেও কোনো পরিবর্তন আসছে না? সে ব্যাপারে অবশ্য কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে যতটুকু সোর্সের মাধ্যমে তথ্য পাওয়া গেছে, বাংলাদেশের একাদশেও আসছে পরিবর্তন। খুব সম্ভবত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো একজন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে নামছেন, এবং সেই পেসারটা হয়তো মুস্তাফিজুর রহমানই হবেন। হয়তো প্রথম ম্যাচের একাদশ থেকে তাসকিন আহমেদ বাদ পড়ছেন। তাসকিন আহমেদ যদি বাদ পড়েন, তাহলে একাদশে কে সুযোগ পাচ্ছেন? এখন পর্যন্ত যতটুকু খবর জানা গেছে, তাসকিন আহমেদের পরিবর্তে নাসুম আহমেদ একাদশে ঢুকে যাচ্ছেন। সেই নাসুম আহমেদ কিন্তু আপনারা জানেন প্রথম থেকে কিন্তু তিনি একাদশে ছিলেন না। যখন ওয়ানডে একাদশটা ঘোষণা করা হয়েছে, নাসুমকে রেখেই কিন্তু একাদশ ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রথম ম্যাচের পরে, যেই ম্যাচে কিনা বাংলাদেশের স্পিনাররা রীতিমতো গুড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, যেই ম্যাচে কিনা রিশাদ হোসেন প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন, সেই ম্যাচের পরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট কিছুটা নড়ে চড়ে বসেছে। উইকেটের ধরন, উইকেটের চরিত্র দেখে তাদের কাছে মনে হয়েছে স্কোয়াডে একটি এক্সট্রা স্পিনার অন্তর্ভুক্ত করা জরুরি, এবং সে কারণেই কিনা রবিবার হঠাৎ করেই বিসিবির একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় নাসুম আহমেদ ওয়ানডে স্কোয়াডে যুক্ত হচ্ছেন। ওয়ানডে স্কোয়াডে নতুন অন্তর্ভুক্ত হন নাসুম আহমেদকে কিন্তু সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেছে অনুশীলন করতে, এবং দীর্ঘ সময় তাকে দেখা গেছে নেটে বোলিং করতে। রিশাদ হোসেন, তানভীর আহমেদ এবং নাসুম আহমেদ এই তিনজনকে কিন্তু একসাথে জুটি বেঁধে দীর্ঘ সময় নেটে বোলিং করতে দেখা গেছে। তাহিদ হৃদয়, সাইফ হাসানদের এগেনস্টে তারা দীর্ঘ সময় বোলিং করেছেন। সো সেই দৃশ্যগুলো আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যেমনটা বলছিলাম, বাংলাদেশের সম্ভাবনা রয়েছে 4 জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে ম্যাচে নামার। যে 3 জনকে আপনারা দেখছিলেন বোলিং করতে, তিনি ছাড়াও কিন্তু মেহেদী হাসান মিরাজ, বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক, তিনিও কিন্তু স্পিনটা করবেন। সো 4 জন স্পিনার নিয়ে বাংলাদেশের খেলার একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এবং শুরুতেই যেটি বলছিলাম, ওয়ানডে ক্রিকেটে এর আগে কখনোই বাংলাদেশ কিন্তু একজন পেসার নিয়ে মাঠে নামেনি, অথবা 4 জন স্পিনার নিয়ে বাংলাদেশ কখনোই মাঠে নামেনি। এর আগে টেস্ট ক্রিকেটে আমরা এটা দেখেছি, মিরপুরে অনেকবারই দেখা গেছে বাংলাদেশ শুধুমাত্র একজন স্পেশালিস্ট পেসার নিয়ে খেলতে নেমেছেন। ইভেন সাকিব আল হাসান যখন সেই টিমে খেলতেন, সেই সময়ও আমরা দেখেছি তার অধিনায়কত্বে বাংলাদেশ কিন্তু 4 জন স্পেশালিস্ট স্পিনার নিয়ে খেলেছে। এখন কথা আসতে পারে বাংলাদেশের ক্রিকেট তাহলে কি আবার সেই আগের জায়গাতেই ফেরত যাচ্ছে কিনা। যখন 2025 সালে এসে আমরা কথা বলছি যে আধুনিক ক্রিকেটে আসলে স্পিন ট্র্যাকের বাইরে গিয়ে স্পোর্টিং উইকেটে খেলানোর, যখন বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে বাংলাদেশ বারবার সাফার করছে, বাংলাদেশ যখন ভালো খেলতে পারছে না, তখন আবারও সেই পেছনে ফিরে যাওয়াটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত, এই প্রশ্নটা আসছে। কিন্তু আপনাকে বাস্তবতাটাও কিন্তু মেনে নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট টিমের এই মুহূর্তে যে বাস্তবতা, এখন বাংলাদেশের হোম কন্ডিশনের অ্যাডভান্টেজ নেওয়া ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের কাছে দ্বিতীয় কোনো অপশন সত্যি কথা বলতে নেই। শেষ 13টা ওয়ানডেতে বাংলাদেশ মাত্র একটা ম্যাচে জয় পেয়েছে, শেষ 4টা ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিততে পারেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজটা খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য কিন্তু বাংলাদেশের হাতে যে 24টা ম্যাচ ছিল, সেই 24 ম্যাচের 3টাই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে বাংলাদেশ খেলছে। সো এই 3টা ম্যাচও কিন্তু বাংলাদেশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। বিশেষ করে যখন ওয়েস্ট ইন্ডিজের মতো দল বাংলাদেশের সামনে থাকে র্যাঙ্কিংয়ে, তাদেরকে টপকে যাওয়ার সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে। বাংলাদেশ দল যদি ওয়েস্ট ইন্ডিজকে 3-0 ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ দলের সামনে সুযোগ থাকছে 9 নম্বর পজিশনে চলে আসার, এবং সেটা যদি তারা 31 মার্চ 2027 অবধি সেই পজিশনটা ক্যারি করতে পারে, তাহলে কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। যেটা বলছিলাম, হোম অ্যাডভান্টেজ সব দেশই নেয়। এখন কথা আসতে পারে হোম অ্যাডভান্টেজ হয়তো
টেস্ট ক্রিকেটে নিতে দেখা যায় সচরাচর, ওয়ানডে ক্রিকেটে বা টি-20 ক্রিকেটে এই সুবিধাটা কেউ নেয় কি না সেটি একটি প্রশ্ন হতে পারে। হয়তো বাংলাদেশের প্রথম যারা এই সুবিধাটা নিচ্ছে, 2021 সালেও আমরা দেখেছিলাম 2021 টি-20 বিশ্বকাপের আগে কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার এগেনস্টে বাংলাদেশ টি-20তে এরকম একটা টার্নিং উইকেট বানিয়ে কিন্তু সিরিজ জিতেছিল। সেসব পুরনো কথা। নতুন কথা হচ্ছে বাংলাদেশ এখনও সেই চিন্তাতে রয়েছে এবং যেটাকে আপনি কিন্তু তাদের দোষ দিতে পারবেন না। এই মুহূর্তে বাংলাদেশ দলের যে পারফরমেন্স সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশের এই স্পিন ট্র্যাক ছাড়া ট্র্যাকে ফেরাটা বাংলাদেশের জন্য কিছুটা কঠিনই। যেটা বলছিলাম আগামীকাল স্কোয়াড নিয়ে কথা বলছিলাম, কেমন হতে পারে স্কোয়াডটা। সম্ভবত একটি চেঞ্জ আসবে, যে চেঞ্জের কথা বলা হচ্ছে নাসুম আহমেদই ঢুকছেন। এছাড়া ব্যাটিং অর্ডারে তেমন কোনো চেঞ্জ হওয়ার তেমন কিন্তু কোনো আভাস পাওয়া যায়নি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে। আজ বাংলাদেশ দল অনুশীলন করেছে, স্পিনাররা সেন্টার উইকেটে অনুশীলন করেছে এবং পেসাররা কিন্তু একাডেমি মাঠে দীর্ঘ সময় অনুশীলন করেছে। বাংলাদেশের ব্যাটিংয়ের যদি আমি বলি, মিডল অর্ডার অনেকদিন ধরেই স্ট্রাগল করছে, কিন্তু সেই স্ট্রাগলের বাধাটা কিছুটা হলেও কিন্তু রিকভার করা গেছে প্রথম ওয়ানডেতে। সো স্বাভাবিকভাবেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট এই মুহূর্তে ব্যাটিংয়ে কোনো চেঞ্জ আনার পরিকল্পনা করছেন না, শুধু ওই একটি চেঞ্জ নিয়েই সম্ভবত বাংলাদেশ দল খেলতে নামছে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সারোয়ার সেতু, ক্রিকেট 97।